দুধ সাদা আলোয় ভরে গেছে ঘরের মেঝে। কোনো এক বাইজি তাকে ঘিরে নিচে চলেছে। রুষার শরীর বেয়ে হিম শীতল একটা অনুভূতি খেলে গেল। আর একটু পরেই কাছাকাছি কোনো একটা গাছে একটা কাক ডেকে উঠল তারস্বরে, আর রুষার চমকটাও ভেঙে গেল। চোখ খুলে সে তাকালো, ঘর ফাঁকা। ভাঙা জানলা দিয়ে আসা আলোর রেখা একইভাবে খেলে বেড়াচ্ছে শূন্য ঘরে। রুষা নিজের মনেই মাথা নেড়ে পা বাড়াতে গেল, আর তখনই কানে এসে লাগলো মৃদু কণ্ঠস্বরটা। কোনো মহিলা যেন আপন মনে গেয়ে চলেছে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে। একটা বাড়ি মানে অনেকগুলো জীবনের ইতিহাস। সেই ইতিহাসে লুকিয়ে থাকে দৈনন্দিন জীবনের হাসি, কান্না, প্রেম, বিরহ, পাওয়া না পাওয়ার অজস্র গল্প। আর কখনো কখনো ইটের পাঁজরে লুকিয়ে থাকে অভিশাপের আগুন, যে আগুন কোনো দিন নেভে না। বিভা ক্যাফেতে আজ শুনবেন হেমন্ত দত্তের কলমে এক মন কেমন করা ভয়ের গল্প, রাঙা বৌদি। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠে কৌশিক। সন্ধে পেরিয়েছে কিছু মাত্র আগে। আকাশে জমাট হচ্ছে মেঘ। বিদ্যুতের ঝলকানি মুহুর্মুহু আছড়ে পড়ছে কালো চাদরের বুক চিরে। বৃষ্টির ফোঁটাগুলো দু একটা করে পড়তে শুরু করেছে তীরের মতো। আর সেই সবকে উপেক্ষা করে ছুটে চলেছে একটি বছর 26-এর ছেলে মেঠো রাস্তা ধরে। পিছনে খ্যাপা কুকুরের মতো তাড়া করে আসছে একটা মোটর বাইক। বাইকে আরোহী দুজন। একজনের হাতে লোহার একটা রড, সেটাকে উঁচিয়ে ধরে আছে সে। যে কোনো মুহূর্তে ছুটে চলা যুবকটার নাগাল পেলে লোহার দণ্ডটা রক্তের স্বাদ নেবে। যুবকটি প্রচন্ড হাঁপাচ্ছে, দম ফুরিয়ে আসছে তার, শিথিল হচ্ছে পা। বাইকটার সাথে কমছে দূরত্ব। সেও জানে তাকে তাড়া করে যারা আসছে তাদের হাতে পড়া মানে ভয়ঙ্কর মৃত্যু। দৌড়াতে দৌড়াতে সে একবার পিছন ফিরে তাকালো। বিদ্যুতের আলোয় দেখলো বাইক আরোহীদের। যুবকটি দৌড়ের বেগ আরো বাড়িয়ে দিল। আর তখনই বাইকে বসা ছেলেটি কিস্তির সাথে ছুঁড়ল লোহার দণ্ডটা। লোহার দণ্ডটা সনসন বাতাস কেটে এসে সজোরে আঘাত করলো যুবকটির পিঠে। যুবকটিও হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। বাইকটা তীব্র বেগে এগিয়ে গেল তার দিকে। যুবকটিও হ্যাঁচকা টান নিয়ে তুলল শরীরটা আর দৌড়তে শুরু করলো প্রাণ ভয়। পিছনে একইভাবে তাড়া করে আসছে বাইকটা। আকাশে বিদ্যুৎ চিরে দিচ্ছে জমাট অন্ধকার। বৃষ্টির বেগ বাড়ছে আরো। যুবকটি বুঝল আর তার পক্ষে দৌড়ে পালানো সম্ভব নয়। এবার ধরা দিতেই হবে ওদের হাতে। আর ধরা পড়া মানেই নিষ্ঠুর মৃত্যু। দাঁড়িয়ে গেল সে। একবার ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল তাদের। আর তখন চোখে পড়ল পরিত্যক্ত জমিদার বাড়িটা। ঝোপে ঢেকে গেছে চত্বর। আগাছার জঙ্গল প্রায় 1 মানুষ লম্বা। দ্রুত ভাঙা পাঁচিলটা টপকে সে ঢুকলো ভিতরে, আর চোখের পলকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বাইকটাও এসে থামলো পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে। পাঁচিল টপকে আরোহী দুজন ভিতরে ঢুকলো। লোহার দণ্ড হাতের ছেলেটি মোবাইলটা বের করে টর্চটা জ্বালালো। গনগনে গলায় বলল, তারাকে একবার নাগালে পাই, একবারে কেটে রেখে যাবো এখানে। ঝোপ আর আগাছার জঙ্গল টপকে তারা ভিতরে ঢুকলো। উঠল ভাঙা চোরা বারান্দায়। গলা উঁচিয়ে ডাক দিল, ওই কুত্তার বাচ্চা, বেরিয়ে আয় বলছি।
আমাদের হাত থেকে কোনোভাবেই তুই পালাতে পারবি না। কথাটা শেষ হবার আগেই প্রচন্ড একটা আর্তনাদ কাঁপিয়ে দিল গোটা ঘরটাকে। লোক দুটো থমকে গেল। ভয়ের একটা দলা নাড়িয়ে দিয়ে গেল কণ্ঠনালী। কিছুটা কাঁপা স্বরে সে বলল, ভাই, মালটা ওভাবে চেঁচালো কেন বলতো? ও কি নটাঙ্কি মারছে? চল 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 চল, এবার গিয়ে দেখি। লোক দুটো কিছুটা ইতস্তত ভাবে আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে গেল। একটু পরেই ঝড়ের বেগে খুলে গেল একটা দরজা বিচ্ছিরি আওয়াজ করে। আর দৃশ্যটা দেখেই পাথর হয়ে গেল দুজন। খোলা দরজায় মুখ থুবড়ে পড়ল পলাতক যুবকটি। মাথার একটা পাশ একেবারে থেতলে গেছে। স্রোতের মতো গড়িয়ে নামছে টকটকে লাল রক্ত, মুখে মৃত্যু যন্ত্রণার আর্তনাদ। আক্রমণকারী লোক দুটো কি করবে যেন বুঝে উঠতে পারল না। পাথর হয়ে দাঁড়িয়ে রইল দুজনে। এক মুহূর্ত পরে মোবাইল ধরা ছেলেটি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই হুমড়ি খেয়ে পড়া যুবকটির পা ধরে কেউ যেন টেনে নিল শরীরটাকে ভিতরের দিকে, একেবারে ঘরের ভিতরের দিকে। সাথে সাথে অন্ধকার ঘরে ধপ করে জ্বলে উঠল একটা আলো। আক্রমণকারী লোক দুটো বিস্ফারিত চোখে দেখল ঘরের মেঝেতে দাঁড়িয়ে বছর 22-এর এক মহিলা। পরনে লাল পাড় সাদা শাড়ি, চোখ দুটো ভীষণ হিংস্র, হাতে জ্বলছে একটা জ্বালা কাঠ। অনতি দূরেই আলো ছায়ায় দাঁড়িয়ে এক যুবক, পরনে ধুতি পাঞ্জাবি, হাতে তার বাঁশের লাঠি। লাঠির ডগায় লেগে থাকা রক্তের বিন্দুগুলো আগুনের আভায় চিকচিক করে উঠল। মহিলা আর যুবকটি দুজনই যেন ইট বের হয়ে যাওয়া বারান্দায় দাঁড়িয়ে থাকা আক্রমণকারীদের বিশেষ গ্রাহ্য করল না। লাঠি হাতে যুবকটির ঠোঁট চিরে বের হয়ে এলো ধারালো একটা হাসি, আর সেটা প্রতিধ্বনিত হতে লাগলো শূন্য ঘরটাতে। হাসির রেশটা মিলিয়ে যেতেই মহিলার চোখ দুটোতে যেন বিদ্যুতের ফলা ঝাঁকিয়ে উঠল। মুখে হিংস্র আওয়াজ ছেড়ে এগিয়ে এলো সে জ্বলন্ত কাঠটা নিয়ে, আর সেটা দিয়ে আগুন ধরিয়ে দিল পড়ে থাকা যুবকটির গায়ে। দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল দেহটা। মৃত্যু আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো দেওয়ালে দেওয়ালে। গাড়িটা কিছুটা চিন্তিত মুখে চালিয়ে চলেছিল অনিক। একবার আর চোখে ঘড়িটা দেখল সে। সময় বলছে এখনো আধ ঘন্টা লাগবে জায়গাটায় পৌঁছতে। পিছনের সিটে বসে থাকা রুষা এতক্ষণ কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হেডফোন খুলে এসে কিছুটা ভারী স্বরে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, আর কতক্ষণ লাগবে? গোটা পৃথিবীটা আজ ভ্রমণ করাবি মনে হচ্ছে। আরে আধ ঘন্টার মধ্যেই তো পৌঁছে যাওয়ার কথা। কি এখনো আধ ঘন্টা? বাপ রে, উফ, খুব মাথা ধরেছে। একটু চা ফায়ের দোকান দেখে দাঁড় করাস না রে, চা খেতে হবে একটু। অনেক আলতো মাথা নাড়ালো, কিন্তু কোনো উত্তর দিল না। গাড়িটা মিনিট 20 যাবার পর রাস্তার ধারের একটা চায়ের দোকানের সামনে থেমে গেল। রুষা গাড়ি থেকে নামতে নামতে বলল, উফ, যাক বাবা, বাঁচা গেল। এবার এক গ্লাস গরম চা পেলে বাঁচি। অনেকও নামলো গাড়ি থেকে, দুটো চায়ের অর্ডার দিয়ে বসলো নড়বড়ে বেঞ্চটাতে। অনেক এক পলক জরিপ করলো চারিদিকটা। যে জায়গাটায় তারা যেতে চাইছে সেটা এখান থেকে বড় জোর মিনিট 5-10 লাগবে। বিকেল বেশ কিছুটা গড়িয়ে গেছে, সন্ধ্যের আভা লাগতে শুরু করেছে চারিদিকে। দোকানের উল্টো দিকের একটা বেঞ্চে বসে আছে এক ফকির মতো লোক, হাতে দোতারা। কাছে কোনো একটা গাছে একটা পাখি তারস্বরে ডেকে চলেছে।
কেন কে জানে ডাকটা যেন অনেককে ভীষণ নাড়া দিচ্ছে। তার মনে হচ্ছে পাখির এই ডাকটা বিশেষ কিছুর ইঙ্গিত দিতে চাইছে তাদেরকে। যাত্রা শুরু করার মুহূর্ত থেকেই ইন্দ্র স্যারের বলা বেশ কয়েকটা কথা গুবরে পোকার মতো ঘুরে চলেছে মনের ভিতর। পাখির ডাকটা যেন সেই ঘূর্ণনটাকেই বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা রুষা, ইন্দ্র স্যার ওই কথাটা কেন বললো বলতো? রুষাও দেখছিল চারিদিকটা, হয়তো বুঝতে চাইছিল চারপাশটা, তাই কিছুটা আনমনেই বলল, কোন কথাটা? অনেক, তোমার এবারে যাওয়াটা একদম অন্যরকম। গেলেই বুঝতে পারবে এই যাওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট তোমার কাছে। হয়তো মারাত্মক কোনো সত্যের উদ্ঘাটন হবে পারে, ভয়ঙ্কর কোনো সত্য। জানি না, ধুর, স্যারের কোনো কথাই আমি ঠিক ধরতে পারি না। এত হেয়ালি করে বলেন। ছাড় তো ওসব, যে কাজটা করতে চলেছি সেটা কমপ্লিট করে কেটে পড়বো, ব্যাস। অনেক আলতো মাথা নেড়ে চুপ করে গেল। রুষা কোন আগ্রহে অথবা পরিস্থিতিটাকে একটু সহজ করার জন্য উল্টো দিকের বেঞ্চে বসে থাকা ফকির জাতীয় লোকটাকে আলগা হাসি নিয়ে বলল, ও ফকির বাবা, একটা গান শোনাও তো দেখি। চা খেতে খেতে তোমার গান শুনি একটু। ফকির বাবা কিছুটা অবাক হলো। তোমরা শহরের লোকজন মা, তোমাদের কি আমাদের এসব গান ভালো লাগবে? আরে শোনাও তো দেখি, না শুনে আমি উঠবো না। ফকির বাবা মৃদু হাসল, তারপর চোখ বুজে গাইতে লাগলো, আমার হাত বান্ধিবি, পাহা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি এমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ এক মুহূর্তের জন্য গানটায় যেন হারিয়ে গিয়েছিল অনিক আর রুষা। ঘোর কাটলে রুষা পার্স থেকে একটা 50 টাকার নোট বের করে ফকির বাবাকে দিতে গেল। ফকির বাবা কিছুটা ক্ষুণ্ণ স্বরেই বলল, এ কি করছো মা? টাকা দিচ্ছ কেন? হ্যাঁ, গান শোনবার দাম? না না না, দাম দিতে হবে না, দাম দিতে হবে না। তোমরা শুনেছ, ভালো লেগেছে, এতেই হবে। রুষা কিছুটা লজ্জিত বোধ করল। অনিক নরম স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা না হয় নেবে না, কিন্তু চা খাওয়ালে সেটা খাবে তো? ওইটির প্রতি এই বুড়ো বাবার খুব দুর্বলতা। দোকানদার অনিকের নির্দেশ মতো 3 গ্লাস ধোঁয়া ওঠা চা এনে দিল। ফকির বাবা চায়ে আরাম করে একটা চুমুক দিয়ে বলল, তোমরা যাবে কোথায়? আমরা যাব দিগন্তপুরের ওই পুরনো জমিদার বাড়িতে। এখান থেকে আর কতটা সময় লাগবে বলো তো? অনেক স্পষ্ট দেখল ফকির বাবার চায়ের গ্লাস ধরা হাতটা কেঁপে উঠল। চোয়াল কঠিন হলো মুহূর্তেই। চোখ একটু ছোট করে সে বলল, কোথায় যাবে বলছো মেয়ে? আরে বাবা, দিগন্তপুরের জমিদার বাড়ি। সে বাড়িতে তোমরা ঢুকতে পারবে না, আর যদিও বা ঢোকো, রাত কাটাতে পারবে না। তাই বলি মেয়ে, শোনো, যেও না, যেও না, ও বাড়িতে যেও না। রুষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফকির বাবা চায়ের গ্লাসটা আওয়াজ করে মাটিতে নামিয়ে দোকান ছেড়ে চলে গেল দ্রুত। রুষা যেন একটু থতমত খেয়ে গেল। ফকির বাবার চলে যাওয়ার দিকে দৃষ্টিপাত করে সে বলল, ব্যাপারটা কি হলো বলতো? লোকটা এভাবে এড়িয়ে আমাদের পালালো কেন? বেশ তো কথা বলছিল। বাড়িটায় বেশ বড় রকমের কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে, বুঝলি?
ঠিক আছে, যাওয়া তো যাক, তারপর না হয় দেখা যাবে। চায়ের দাম মিটিয়ে আবারও রওনা দিল দুজনে। মিনিট 5 যাওয়ার পরই তারা দেখতে পেল সুবিশাল জমিদার বাড়িটাকে। ভেঙে পড়া লোহার ফটকের সামনে দাঁড় করালো গাড়িটাকে। ভেতরে ঢোকা যাবে না। ভেঙে পড়া ফটকের গায়ে ঝুলছে একটা টিনের সাইনবোর্ড। সাইনবোর্ডটা বিড়বিড় করে পড়ল রুষা। বিপজ্জনক বাড়ি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই অনিক, কি করবি? ফিরে যাবি? অনেক চোখ বিস্ফারিত করে জরিপ করছিল বাড়িটাকে। পলেস্তারা খসে পড়েছে, ইঁটগুলো বের হয়ে আছে হিংস্র কোনো সাপদের দাঁতের মতো। অশ্বত্থের চারার শিকড়গুলো যেন কোনো ডাইনি বুড়ির চুল এলিয়ে আছে ভাঙা চোরা শ্যাওলা ধরা দেওয়ালে। সন্ধে নামা অন্ধকারে অনিকের বাড়িটাকে ভয়ানক কোনো দৈত্যের মতো মনে হলো, যে বহু বহু বছর ধরে এক পেট খিদে নিয়ে যেন কারো আশার প্রতীক্ষা করছে। এই অনিক, বল কি করবি? ফিরে যাবি নাকি? সেটাই ভাবছি। দাঁড়া, স্যারকে একটা ফোন করি, বুঝলি? হ্যালো স্যার, এখানে তো ঢোকার পারমিশন। বলতে বলতেই অনিক হেঁটে সামনের দিকে এগিয়ে গেল কিছুটা। রুষা ভাঙাচোরা ফটক টপকে ঢুকলো ভিতরে। জরিপ করতে চাইল বাড়িটাকে। সামনের চত্বরে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। দু একটা জোনাকি সন্ধ্যের ছাই রং গায়ে মেখে উড়ে বেড়াচ্ছে ঝোপে ঝোপে। রুষা আরও একটু এগিয়ে গেল। জমিদার মহল দুস্তবকের। ডান দিকে বড় মহল, মাঝ কয়েক হাত পরিসর, তারপরে অপেক্ষাকৃত ছোট একটা মহল। দূরেরটি অবস্থা বেশ খারাপ, মনে হচ্ছে দমকা হাওয়া লাগলেই হুড়মুড়িয়ে পড়ে যাবে। রুষা বুঝল এই কারণেই ফকির বাবা এখানে আসতে নিষেধ করেছিল, আর এই কারণেই সরকারি বিজ্ঞপ্তি। বাইরে থেকে অনিকের ডাক শোনা গেল। রুষা, কোথায় গেলি? এই যে এখানে আমি, দাঁড়া দাঁড়া, আসছি। যাবার জন্য ঘুরল রুষা, আর ঠিক তখনই কেউ হাত রাখলো তার কাঁধে। চকিতে ঘুরল সে, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। ইন্দ্র স্যারের সাথে কথা বলে সরকারি বিজ্ঞপ্তির ঝামেলাটা মেটানো গেছে। স্যার খুব দ্রুত একটা নিষ্পত্তি করে দেবেন আশা দিয়েছেন। অনেক জানে স্যারের হাত যা লম্বা তা তিনি পারবেনও। বেশ কিছুটা স্বস্তি বোধ করছে অনেক। গাড়িটাকে সুবিধা মতো জায়গায় রাখবে ঠিক করলো, কিন্তু তার আগেও যেটা দরকার, আগাছাগুলোকে সাফাই করতে হবে। একটা দুটো ঘর থাকার মতো ব্যবস্থা করতে হবে। যে কাজের জন্য এসেছে সেটা যতদিন না সফল করতে পারছে থাকতে হবে এখানে। সুতরাং থাকা খাওয়ার একটা পাকাপাকি ব্যবস্থা করতেই হবে। অনেক তাই মনে মনে ঠিক করল ব্যাগ ট্যাগগুলো রুষার কাছে রেখে গাঁয়ের ভিতরে যাবে, খুঁজবে কোনো লোক পাওয়া যায় কিনা। রুষা আসছে বলেও এলো না দেখে অনেক বিরক্ত হলো কিছুটা। গলা কিছুটা উঁচিয়ে বলল, আরে এই রুষা, কি হলো কি? আরে ব্যাগগুলো তো গাড়ি থেকে নামা, আমাকে গায়ের ভেতরে একবার যেতে হবে। কোনো উত্তর নেই। অনেকের বিরক্তিটা সরে গিয়ে আলগা ভয় যেন বুকে নাড়া দিল। গলা উঁচিয়ে আবারও ডাক দিল, রুষা, এই রুষা। অনেকের ডাক পরিত্যক্ত জমিদার বাড়ির জমে থাকা অন্ধকার যেন শুষে নিল। কোনো উত্তর এলো না। অনেক ধীর পায়ে ঢুকলো ভিতরে।
আগাছার জঙ্গলে ঢাকা চত্বরটা দেখল ভ্রু কুঁচকে। রুষা, এই রুষা! না, রুষার কোনো দিশা নেই কোথাও। অনেকের বুকে গুঁড়ি মারতে থাকা ভয়টা যেন দলা পাকাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে আগাছার জঙ্গল টপকে আরো ভিতরে গেল সে। উদ্ভ্রান্তের মতো তাকালো এদিক ওদিক। উঠল ভাঙাচোরা বারান্দায়। উদ্বিগ্ন চোখ খুঁজতে লাগলো রুষাকে। অনেক রুষার সাথে প্রায় 5 বছরের উপর কাজ করছে। সে জানে রুষা সমস্ত ব্যাপারে কত সিরিয়াস। তাই সে যে তার সাথে মজা করে লুকোচুরি খেলার মতো শিশুসুলভ কাজ করবে তা হতে পারে না। অনেকের মন বলছে রুষা ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। কেন যেন তার মনে হচ্ছে এক্ষুনি বারান্দার আবছায়া অন্ধকারে পড়ে থাকতে দেখা যাবে রুষার ক্ষত বিক্ষত দেহটাকে। অনেক বুঝতে পারল তার পা আর বুক দুটোই কাঁপছে তিরতির করে। সে বিগত দিনগুলোতে এরকম অনেক পোড়ো বাড়িতে ট্রেজার হান্টে গেছে। ভয় সে কখনো পায় না, কিন্তু যেদিন থেকে ইন্দ্র স্যার তাকে এই কাজের জন্য মনোনীত করেছিল সেদিন থেকেই তার বুকের ভেতর চলেছে একটা চোরা স্রোত। সেই স্রোত মাঝে মাঝেই নাড়া দিত তাকে। এমনকি 2-1 বার ঘুমের ঘোরে সেই আবছায়া দেখেছিল। এমনই একটা দুস্তবকের মহল্লা বাড়ি। ঝলমলে আলোয় ঢাকা মহল, আর মহলের দুধ সাদা বারান্দা ধরে নুপুরের ঝুমঝুম আওয়াজ তুলে ছুটে চলেছে কেউ। ছুটে চলা কিশোরীকে চপল পায়ে অনুসরণ করছে এক কিশোর। অনেক ঘুমের ঘোরেও স্পষ্ট শুনেছে কিশোর কিশোরীর খিলখিল হাসির প্রতিধ্বনি। রহস্যময় স্বপ্নে সে দেখেছে এক শীর্ণ বৃদ্ধকে। শকুনের মতো তার চোখ, হাতে পিতলের প্রদীপ, কিন্তু প্রদীপের শিখা যেন দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে। মহিলা কণ্ঠের এক তীব্র আর্তনাদ কাঁপিয়ে দিয়েছে তার বুক। তারপর হঠাৎই অনেকের ঘুম ভেঙে যায়। ধড়মড়িয়ে উঠে বসে সে বিছানায়। রুষাও ঘুম ভেঙে তাকে দেখে অবাক হয়ে গেছে। জানতে চেয়েছে অনেক কিছুই। অনেক কোনো সদুত্তর দিতে পারেনি, শুধু আমতা আমতা করে বলেছে, না এমনি, ওই একটা খারাপ স্বপ্ন দেখে। কিন্তু অনেকের আজ এই মুহূর্তে ভীষণভাবে মনে হচ্ছে সেটা শুধুই স্বপ্ন ছিল না, বিশেষ কিছুর ইঙ্গিত ছিল। আর কথাটা মনে নাড়া দিতেই অনেকের বুকে জমতে থাকা ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় সে আবারও ডাক দিল, রুষা, রুষা, আমার ডাক শুনতে পাচ্ছিস? দৈত্যের পায়ের মতো খিলান আর পলেস্তারা খসে পড়া দেওয়াল ছাড়া সে ডাক হয়তো শুনতে পেল না কেউই। অনেক কি করবে না করবে যেন ভেবেই পেল না। আর তখনই পকেটের ফোনটা বেজে উঠল। এরকম পরিবেশে ঝনঝনের টিউনটা যেন কাঁপুনিটাকে আরো বাড়িয়ে দিল তার। অনেক আনমনে ফোনটা কানে দিল। হ্যালো, হ্যাঁ ইন্দ্র স্যার বলছি। ভেতরে ঢোকার পারমিশন পাওয়া গেছে। আমি লেটারটা তোমায় মেলে পাঠিয়ে দিচ্ছি। স্যার। কি হলো, তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? স্যার, রুষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? কোথায় যাবে? মহলে ঢুকতে দেখেছিলাম, কিন্তু তারপর এক মুহূর্ত নীরবতা। বোঝাই যাচ্ছে ইন্দ্র স্যার বিষয়টা অনুধাবন করছেন। একটু পরেই গম্ভীর স্বরে তিনি বললেন, আমি দেখছি বিষয়টা। তুমি মহলটা ভালো করে ঘুরে দেখো, কোথাও তো অবশ্যই থাকবে। ফোনটা কেটে দিল ইন্দ্র স্যার। অনেক থ হয়ে দাঁড়িয়ে রইল ওইখানেই। কতক্ষণ বসে রইল তার খেয়াল নেই। হঠাৎই কানে এলো দরজা বন্ধের তীব্র একটা শব্দ। চমকে উঠল অনেক। আর তখনই খেয়াল করল দ্বিতীয় মহলটার দিকে।
উত্তেজনার বশে অনেক এটাকে এতক্ষণ খেয়ালই করেনি। দরজা বন্ধের আওয়াজটা এসেছে ওই দিক থেকে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো অনেক। মহলে পৌঁছে প্রত্যেকটা দরজা দেখল সে, কিন্তু প্রতিটি ঘরেই বহু পুরনো তালা লাগানো। তাহলে দরজা বন্ধের শব্দটা এলো কিভাবে? চরম হতাশা নিয়ে ভাঙাচোরা মেঝেতে বসে পড়ল সে। রুষা, রুষা, এই রুষা। একটু পরেই চাপা একটা গোঙানি তার কানে এসে লাগলো। চকিতে ঝোলা বারান্দার দিকে তাকালো অনেক, আর তখনই চোখে পড়ল শায়িত দেহটা। ছুটে গেল সে, দেহটা ধরে জাঁকুনি দিল। এই রুষা, এই রুষা, এই রুষা, উঠে বস, উঠে বস। এখানে কি করে এলি? আলতো চোখ মেলে তাকালো রুষা, বোবা দৃষ্টি এই মুহূর্তে অনেকের মুখের দিকে। অনেক ঝাঁকুনি দিল আবারও। ও অনেক, জানি না রে, তোর ডাক শুনে যাবার জন্য পায়ে বাড়িয়েছিলাম। উফ, তখনই কেউ যেন একটা পিছন থেকে, না না, ঠিক কি ঘটেছিল মনে পড়ছে না, কেমন যেন ঘোরের মধ্যে সব ঘটে গেল। আচ্ছা বেশ, ঠিক আছে, এখন চল এখান থেকে, দেখি কোথায় থাকা যায়। তোর শরীর ঠিক লাগছে তো? মাথা নেড়ে উঠে পড়ল রুষা। অনেক দ্রুত পায়ে গিয়ে এলো গাড়িতে, ব্যাগপত্রগুলো নামালো, গাড়িটাকে মহলের ভিতর একটা সুবিধে মতো জায়গায় রাখলো, বের করলো চাবির গোছাটা। সেগুলো নিয়ে আবারও দ্রুত ফিরে এলো মহলের ভিতর। মাঝামাঝি একটা ঘরের তালা বেশ কয়েকবারের চেষ্টায় খুলল। ঘরের মেঝে ভীষণ অপরিষ্কার, ধুলো আর মাকড়সার জালে ভর্তি। অনেক গাছের ডাল ভাঙল বেশ কয়েকটা, সেগুলো ঝ্যাঁটার মতো বানিয়ে যত দ্রুত সম্ভব ঘরটাকে সাফ সুতরো করে নিল দুজনে। রাত বাড়লে শুকনো খাবার দিয়ে সেরে নিল রাতের খাবার। মেঝেতে পাতা বিছানায় শরীর এলিয়ে দিল। রুষা একটু পরেই ঘুমিয়ে পড়ল, কিন্তু অনেকের ঘুম যেন আসতে চাইল না। মনের মধ্যে যেন হাজারো প্রশ্ন কাঁকড়ার দাঁড়া মেলেছে। রুষা কিভাবে ওই মহলের ঝোলা বারান্দায় গেল? সে কি নিজেই কোনো খেয়ালে হাঁটতে হাঁটতে গিয়ে হাজির হয়েছিল? পরে মাথা ঘুরে বা পা পিছলে পড়ে গেছে? রুষার এরকম কিছুটা অভ্যেস আছে, সেটা অনেক জানে। বছর 2 আগেও একটা পরিত্যক্ত বাড়িতে অনেককে না বলেই সে চলে গিয়েছিল একটা ঘরের ভিতরে। অনেক খোঁজাখুঁজির পর তারপর পাওয়া যায় তাকে। ইন্দ্র স্যার প্রচন্ড ধমক দিয়েছিল রুষাকে, কিন্তু এবারে অনেকের মনে তীক্ষ্ণ যে প্রশ্নটা নাড়া দিচ্ছে, রুষা প্রায় অচেতন অবস্থায় পড়েছিল কেন? তাছাড়া ওই দরজা বন্ধের শব্দটা অনেক স্পষ্ট শুনেছে সে শব্দ। নিজের মনেই সে বিড়বিড় করে বলল, কোনো একটা গোলমাল অবশ্যই আছে এ বাড়িতে, কিন্তু কিন্তু কি সেই গোলমাল? নাকি সেই গোলমালের গভীরেই আছে কোনো ভয়ঙ্কর অতীত, যেটা উদ্ধার করার জন্য ইন্দ্র স্যার আমাদের এখানে পাঠিয়েছেন? কিচ্ছু বুঝতে পারছি না। এলোমেলো চিন্তা করতে করতে কখন যে চোখের পাতায় আঠা লেগে গেল বুঝতেই পারল না অনেক। একটু একটু করে ডুবে গেল সে গভীর ঘুমে। রাত গড়িয়ে চলল। আর কিছুটা পরেই অনেকের শরীরে একটা ধাক্কা লাগলো। কেউ যেন ঝাঁকাচ্ছে তার শরীরটা। ধর্মনি উঠে বসল সে। ঘুম জড়ানো চোখেই তাকালো রুষার দিকে, কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি হলো? কি এভাবে ঠেলা দিচ্ছিস কেন? উঠ, শব্দটা শুনতে পাচ্ছিস? শব্দ? কিসের শব্দ? ভালো করে কান পেতে শোন। অনেক কান খাড়া করে শুনতে চাইল শব্দটা। হ্যাঁ,
এবার সে শুনতে পাচ্ছে সারেঙ্গি আর নূপুরের যুগপৎ শব্দটা। ভুরু কুঁচকে গেল তার, কিছুটা কঠিন হয়ে বলল, পরিত্যক্ত জমিদার বাড়িতে এরকম শব্দ কোথা থেকে আসবে? প্রশ্ন তো হলো সেটাই, কোথা থেকে আসবে। কিন্তু সত্যিটা হলো শব্দটা আসছে, অর্থাৎ সারেঙ্গিটা বাজছে, আর সেই বাজনার তালে তালে নিচে চলেছে কোনো এক ভাইজি। মানেটা কি? সেটা কিভাবে সম্ভব? চল তো দেখি। দুজনেই বের হলো বারান্দায়। বুঝতে পারল শব্দটা আসছে ওপরতলার কোনো ঘর থেকে। অনেক রুষাকে উদ্দেশ্য করে বলল, শোন, তুই ফটকের দিকটায় নজর রাখ, বুঝলি? কেউ এলে বা গেলে আমাকে চিৎকার করে ডাকবি, আমি আসছি। এই দাঁড়া, টর্চটা এনে দি। টর্চটা এনে দিতেই অনেক দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ভাঙাচোরা সিঁড়ি টপকে উঠল দোতলায়। হয়তো কোণের ঘর থেকে ক্ষীণ আলোর রেখাটা দেখা যাচ্ছে। অনেক যত এগিয়ে যেতে লাগলো, সারেঙ্গি আর নূপুরের আওয়াজের তীব্রতা বাড়তে লাগলো তত। কোণের ঘরটার সামনে এসে দাঁড়ালো সে। ভিতরে অনেকগুলো মানুষের চাপা কলরব, আর তাদের কলরবকে ছাপিয়ে বেজে চলেছে সারেঙ্গিটা। ঝাড়বাতির দুধ সাদা আলোটা ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অস্পষ্ট। অনেক এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর সজোরে ধাক্কা দিল দরজায়। হাট করে খুলে গেল দরজাটা। চিত্রিত মূর্তির মতো ফরাসের উপর বসে কয়েকজন লোক, নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে এক বাইজি। কারা আপনারা? এই পোড়ো মহলে কি করছেন? কথাটা মেলাবার আগেই খোলা জানলা দিয়ে দমকা একটা হাওয়া এলো। ঝাড়বাতিটা টুংটাং শব্দে নড়ে উঠল, আর অনেক অবাক হয়ে দেখলো যে সে জমাট অন্ধকার একটা ঘরে দাঁড়িয়ে আছে। হাতে জ্বলতে থাকা টর্চটার আলোটা পড়েছে মেঝেতে। অনেক টর্চের আলোটা ফেললো এদিক ওদিক। মেঝেতে জমে থাকা ধুলোই বলে দিচ্ছে ঘরটা বহু বহু বছর ধরে অব্যবহৃত হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি হলো? ভাবনাটা জমাট হবার আগেই অনেকের কানে এসে লাগলো মহিলা কণ্ঠে কান্নার আওয়াজটা। আর সেটা আসছে পাশের ছোট মহল থেকে। অনেক দ্রুত বের হলো বাইরে। টর্চের আলোয় দেখলো দুই মহলের মাঝের সিমেন্টের ঝুলন্ত একটা পরিসর, সেটা ধরে ছোট মহলটায় গেল। অনেক টর্চের আলোটা নিভিয়ে এক মুহূর্ত অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ লম্বা বারান্দা, বারান্দার শেষ প্রান্তে ঝুল বারান্দা একটা। সেখানে নড়ছে এক ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা এক পুরুষের। তার পায়ের কাছে হাঁটু ভেঙে বসে আছে এক মহিলা, কেঁদে চলেছে একইভাবে। অনেক অন্ধকারে এগিয়ে যেতে গেল, আর তখনই অনেক দেখলো তীব্র আলোর একটা রেখা এগিয়ে আসছে ভাঙাচোরা ফটকের দিকে। অনেক বিস্ফারিত চোখে তাকিয়ে রইল আলোর গতিটার দিকে। সেটার গতি বড় হচ্ছে। একটু পরেই কানে এসে লাগলো গাড়ির আওয়াজটা। গাড়ি থেকে নামলো কেউ। অনেক দৃষ্টিটা সরিয়ে আবার ঝুল বারান্দার দিকে তাকালো, কিন্তু সেখানে জমাট অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এতক্ষণ শরীরটা টান টান করে রুষা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। গাড়িটা এসে থামতে সেও যেন কিছুটা নাড়া খেল। একবার ভাবলো ইন্দ্র স্যার বুঝি এসেছেন, কিন্তু তারপরই মনে হলো ইন্দ্র স্যারকে তো সন্ধ্যের মুখেই অনেক জানিয়ে দিয়েছে তাকে খুঁজে পাওয়ার কথাটা। স্যার মৃদু হেসে শুধু বলেছে,
এবারের কাজটা বেশ চ্যালেঞ্জিং, খুব সতর্ক থেকো। টর্চের আলোটা এগিয়ে আসছে ঝোপের জঙ্গল টপকে। আরো একটু পরে ভারী চেহারার একটা পুলিশকে দেখা গেল সেখানে। রুষার গায়ে পড়ল টর্চের আলোটা। পুলিশ অফিসার কড়কড়ে গলায় বলল, আরে বাস, এ তো দেখছি মেয়ে চলে। তা মামুনি, ঘরে ঘুমটুম হচ্ছিল না নাকি? এখানে রাত বিরেতে মশার কামড় খেতে এসেছ? হ্যাঁ? রুষা বেশ কিছুটা বিরক্ত হলো। চাপা বিরক্তিটা নিয়েই সে বলল, আমরা এখানে একটা প্রজেক্টের কাজ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বললে? আমরা? তার মানে আরো কেউ আছে? আচ্ছা, তা মামুনি, সেই আমরা আরেকজনটা কে? ছেলে না মেয়ে? আমি অনিক, ওর হাজব্যান্ড। হাজব্যান্ড? আচ্ছা, বাহ, স্বামী স্ত্রী রাত বিরেতে পোড়ো বাড়িতে ভূত ধরতে এসেছে। বাহ 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 বাহ, বেশ আনন্দের কথা কিন্তু। হ্যাঁ, তার স্বামী বাবু, তুমি কি বাইরে নোটিশ বোর্ডটা দেখোনি? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সেটা কি চোখে পড়েনি? নিশ্চয়ই দেখেছি। ও, দেখেছো? তা দেখেছো তো ঢুকলে কেন বাবা? সরকারের নির্দেশ অমান্য করলে তো স্বামী স্ত্রী সোজা শ্বশুর বাড়ি, সেটা কি জানো না? আমাদের কাছে অনুমতিপত্র আছে। তাই নাকি? অনুমতিপত্রও আছে? বাহ, তা দেখি একবার, কে তোমাদের অনুমতি দিল? দেখি দেখি, দেখাও। ইন্দ্র স্যার কালকে আসছেন, যেখানে দেখাবার ঠিক সময় দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আমি কোন হরিদাস পাল যে আমাকে দেখাবে? আচ্ছা বেশ, চলি। হ্যাঁ, তবে একটা কথা বলে যাই মামুনি, পারলে এই বড় বাড়িটা সকাল হলেই ছেড়ে চলে যেও, তাতে তোমাদেরই ভালো হবে। কেন বলুন তো? অফিসার হয়তো গোছালো নিজেকে একটু, তারপর গলাটা একটু ঝেড়ে বলল, ও কিছু না, মাসখানেক আগে একটা লাশ পড়েছিল বারান্দায়, পুড়ে একেবারে বেগুন পোড়া অবস্থা। টাকা পয়সার হিসাব নিয়ে দলের সাথে লাফড়া চলছিল, তারপর তাড়া খেয়ে ঢুকেছিল এখানে। এরপর তো এই অবস্থা। ভালো বাড়ির ছেলে, বদ সঙ্গে পড়লে যা হয় আর কি। ছেলেটার পূর্বপুরুষরা সব এই জমিদার বাড়িতে নায়েবগিরি করত। ঘটনাচক্রে বেটা এখানে এসেই মরল। কি যে লীলাভিলা চলছে মায়েরি, আমি এসব বুঝি না। তাই তোমাদের বলছি, জায়গাটা ভালো নয়, কারণ গোটা দলকে এক সপ্তাহ ধরে পেঁদিয়েও মানে তেমন কিছুই পাওয়া যায়নি যে বলবো যে ওরাই কাজটা করেছে। ওদেরই একজনের কাছে জানতে পারি যে কোনো মেয়ে ছেলে নাকি। সে বাদ দাও, তোমাদের শুনে ওসব কোনো কাজ নেই। শুধু এইটুকুই বলবো যে ওদের কথা যদি সত্যি হয়, আর যদি কোনো মেয়ে ছেলে টেলে সত্যিই থেকে থাকে, তাহলে তোমার ওই ইন্দ্র স্যারও বজ্র ঘুরিয়েও কিছু করতে পারবে না বাবা। তাই ভালোর জন্যই বলছি, শোনো, ওসব ভূত পেতনি না খুঁজে মানে মানে কেটে পড়ো, বুঝেছ? বুটের মচমচ আওয়াজ তুলে চলে গেল অফিসার। রুষা আর অনিক দুজনেই বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গাড়ির আওয়াজটা একটু একটু করে মিলিয়ে যেতে তারা ঘরের দিকে পা বাড়াল। যেতে যেতেই রুষা জিজ্ঞেস করল, এই অনি, এই উপরে কি দেখলি রে? কিসের আওয়াজ? চল, সব বলছি তোকে। অনিক আর রুষা কথা বলতে বলতেই চলে গেল ঘরের ভিতরে। কিন্তু যেতে যেতে যদি একবার ছোট মহলের ঝুল বারান্দায় দৃষ্টি ফেলত, তাহলে দেখতে পেত সেখানে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা। পরনে তার লাল পাড় সাদা শাড়ি, অর্ষা কপালে থালার মতো বড় একটা টিপ, হাতে জ্বলছে একটা চেলা কাঠ, চোখে ভীষণ ভয়ঙ্কর এক হিংস্রতা। রুষা তখনও বিছানায় স্থির হয়ে বসেছিল। অনেক গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বেশ কিছুটা আগে।
এখান থেকে কিমি 10 দূরে একটা গঞ্জ আছে। সেখানে একটা লাইব্রেরির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমন্ত্রিত হয়ে আসছেন ইন্দ্র স্যার। অনেক গেছে প্রয়োজনীয় কয়েকটা বিষয় নিয়ে। রুষার উপর দায় পড়েছে মহল তল্লাশি করার। সেটাই সে শুরু করবে এবার। টর্চটা নিয়ে উঠে পড়ল রুষা, বের হলো বাইরে। শুরু করবে বড় মহলের দোতলার কোণের ঘর থেকে। অনেক নাকি এই ঘরেই কাল রাতে বাইজি নাচের আসর দেখেছিল। রুষা যেন ঘটনাটা বিশ্বাস করতে পারেনি, আবার পুরোপুরি উড়িয়েও দিতে পারেনি, কারণ সারেঙ্গি আর নূপুরের শব্দ সেও শুনেছিল। আর সেই কারণে এসে দোতলার কোণের ঘরটাই অনুসন্ধানের জন্য বেছে নিয়েছে। রুষার মন বলছে যা কিছু ঘটছে তার পিছনে অলৌকিক নয়, রহস্যময় কিছু একটা আছে। কাল সন্ধেবেলা কেউ তাকে পিছন থেকে অতর্কিতে হামলা করেছিল। কেমন একটা হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়েছিল তার দেহে, আর সে কিছু বোঝার আগেই চেতন হারিয়ে ফেলেছিল পুরোপুরি। গতরাতে পুলিশ অফিসারের বলা ঘটনাটা যেন রুষার মনের দ্বন্দ্বটাকে বাড়িয়ে দিয়ে গেছে আরো। রুষার মন বলছে কোনো মহিলা নয়, জমি হাঙরদের কোনো এক দল কাজ করছে এর পিছনে, যারা এই পরিত্যক্ত জমিদার বাড়িটাকে ভুতুড়ে দাগিয়ে দিতে চাইছে। পুলিশও এর সাথে যুক্ত। মনের দোলাচলটা ঝেড়ে ফেলে রুষা এগিয়ে চলল সিঁড়ির দিকে। অস্ফুট স্বরে বলল, অনুসন্ধান তো আগে শুরু করা যাক, তারপর দুধ কা দুধ পানি কা পানি ঠিক সময়ই হবে। রুষা দোতলার কোণের ঘরটাতে গেল প্রথমে। ভাঙা জানালা দিয়ে আলোর একটা রেখা এসে পড়েছে, তাতে ঘরের পরিবেশটা যেন রহস্যময় রূপ ধারণ করেছে। সিলিং থেকে ঝুলতে থাকা ঝাড়বাতিটা জরিপ করল সে। মাকড়সার সুখে বাসা বেঁধেছে সেখানে। রুষা এক মুহূর্ত চোখ বুজে অনুধাবন করতে চাইল শতক পুরনো এই জমিদার বাড়ির জলসা ঘরটাকে। তার কানের পর্দায় আঘাত করছে ঘুঙুরের একটা আওয়াজ। ঘুঙুরটা বাজছে সারেঙ্গির সুরে সুরে। অনেকগুলো উল্লাস ধ্বনি পাক খাচ্ছে বাতাসে। রুষা অনুভব করল ঝাড়বাতিটা জ্বলছে, দুধ সাদা আলোয় ভরে গেছে ঘরের মেঝে। কোনো এক বাইজি তাকে ঘিরে নেচে চলেছে। রুষার শরীর বেয়ে হিমশীতল একটা অনুভূতি খেলে গেল। আরেকটু পরেই কাছাকাছি কোনো একটা গাছে একটা কাক ডেকে উঠল তারস্বরে, আর রুষার চমকটাও ভেঙে গেল। চোখ খুলে সে তাকালো, ঘর ফাঁকা। ভাঙা জানলা দিয়ে আসা আলোর রেখা একইভাবে খেলে বেড়াচ্ছে শূন্য ঘরে। রুষা নিজের মনেই মাথা নেড়ে পা বাড়াতে গেল, আর তখনই কানে এসে লাগলো মৃদু কণ্ঠস্বরটা। কোনো মহিলা যেন আপন মনে গেয়ে চলেছে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবে কেমনে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবে। এই গানটা আগে যেন কোথাও রুষা শুনেছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তার। চায়ের দোকানে ফকির বাবা গাইছিল এই গানটা, কিন্তু এই গানটা এখানে কে গাইছে? দৌড়ে বের হয়ে গেল বাইরে। দেখলো এক মহিলা ছোট মহলের বারান্দা ধরে গানটা গাইতে গাইতে চলেছে। আবারও দৌড়ে যেতে গেল, কিন্তু তখনই মনে পড়ে গেল ইন্দ্র স্যারের কথাটা। একটা কথা সব সময় মাথায় রাখবে, এই ধরনের পোড়ো বাড়িতে এরকম কাজে মাঝে মাঝেই নানান হ্যালুসিনেশন হবে। মনে হবে কেউ যেন হেঁটে যাচ্ছে, কেউ ফিসফিস করে কথা বলছে, অথবা সুর টেনে কাঁদছে।
মন যদি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্বল হয়ে যায় তাহলে এটা মারাত্মক জ্বালাবে। কথাটা মনে পড়তেই রুষা থিতু করল নিজেকে। শরীরটা একটু টান টান করে ধীর পায়ে ছোট মহলের দিকে কিছুটা এগিয়ে গেল সে। না, সত্যি কেউ নেই সেখানে। নিজের মাথায় আলতো চাপড় দিয়ে বলল, নো হ্যালুসিনেশন রুষা, কাজে ফোকাস করো, যা খুঁজছো তা খুঁজতে শুরু করো, কুইক। রুষা ফিরে এলো বড় মহলে। দ্বিতীয় ঘরটার দিকে এগিয়ে গেল। এটাতে একটা মরচে ধরা তালা ঝুলছে। বেশ কয়েকটা চাবি ঘোরানোর পর আওয়াজ করে খুলে গেল তালাটা। ঘরের মেঝে একই রকম অন্ধকার। ভিতরে ঢুকল সে, জ্বালালো টর্চের আলো। দেওয়াল জোড়া আলমারি, পাল্লা আধ খোলা। ভিতরে উঁকি দিল। পুরনো কিছু কাগজপত্র, পাতা লালচে হয়ে গেছে, ধুলো জমেছে বিস্তর। হাত দিয়ে ঝাড়ল ধুলোর স্তূপ। খক খক করে কাশলো বার দুয়েক। পাতা উল্টালো। কয়েক পাতা উল্টেই রুষা বুঝল এটা কোনো জমিদারি হিসেবের খাতা। মড়মড়ে পাতায় কালচে অক্ষরগুলো অন্তত তাই বোঝাচ্ছে। কাগজগুলো রেখে কোণের বাক্সটার দিকে এগিয়ে গেল সে। হ্যাঁচকা টানে তুলল ডালাটা। বিচ্ছিরি আওয়াজ করে খুলে গেল সেটা। তারপর টর্চের আলোটা ফেলল সেই ভেতরে। বেশ কয়েকটা কাপড়ের পুটুলি, খুব সম্ভবত দস্তাবেজ। বের করলো সেগুলো। একটা বিশেষ জিনিস খুঁজতে তারা এসেছে এখানে। না, কোনো গুপ্তধন নয়। ভয়ঙ্কর এক ঘটনার সত্যতা উদ্ধার করতে এসেছে তারা। যে নারকীয় ঘটনাটা ঘটেছিল বহু দশক আগে। কিন্তু সত্যিই কি সেই নির্মম নিষ্ঠুর ঘটনাটা ঘটেছিল, নাকি সে সবই গল্প কথা? ডালাটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু তখনই চোখ আটকে গেল বাক্সের তলায় পড়ে থাকা লাল কাপড় জড়ানো জিনিসটা। খাতা জাতীয় কিছু মনে হচ্ছে। কাপড়ের রং লাল ফিকে হয়ে সাদাটে বর্ণ ধারণ করেছে। রুষা ধুলো ঝেড়ে তুলল সেটাকে। খুলল কাপড়ের গিঁটটা। দেখল তার অনুমান সত্যি। একটা খাতায় কাঁচা হাতে লেখা রাঙা বৌদির দিনলিপি। আগ্রহ ভরে উল্টালো পাতাটা। প্রথম পাতা থেকে শুরু করলো পড়তে। প্রথম পাতায় লেখা, আমি আশালতা, ব্রজনাথের রাঙা বৌদি। আর কিছু পড়ার আগেই পাশের ঘরে কাঁচ ভাঙার প্রবল একটা শব্দ হলো। আওয়াজটা কাঁপিয়ে দিল রুষাকে। কিছুটা দ্রুত পায়ে বেরিয়ে এলো সে বাইরে। শব্দটা এসেছে পাশের ঘর থেকে। রুষা দেখল ঘরটায় তালা নেই। দরজা ঠেলে সে ভিতরে ঢুকলো। টর্চের আলোয় দেখল ঘরটাকে। আকারে বেশ বড় ঘরটা। মেঝে ফাঁকা। দেওয়ালে অনেকগুলো ফটো, বেশিরভাগই পুরুষ অবয়ব। বিভিন্ন ভঙ্গিমায় তারা দাঁড়িয়ে আছে। কারো হাতে তলোয়ার, কারো হাতে বাঘের চামড়া। এরকমই একটা ফটো দেওয়াল থেকে পড়ে গেছে নিচে। কাঁচগুলো ছিটকে পড়েছে মেঝেতে। সে সাবধানে এগিয়ে গেল পড়ে থাকা ফটোটার দিকে। এক হাতে তুলে ধরতেই আরো কয়েকটা ভাঙা কাঁচ আওয়াজ করে পড়ে গেল মেঝেতে। রুষা ঠিক করলো ছবিটাকে সুবিধা মতো জায়গায় রাখবে সে। আর তখনই চোখ আটকে গেল ফটোর অবয়বের আবছায়া মুখে। রুষার হাতটা কেঁপে উঠল। মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, এটা কিভাবে সম্ভব? অনেক এখানে কিভাবে? মানে? কথাটা সম্পূর্ণ হবার আগেই প্রায় অন্ধকার ঘরটাতে ধপ করে জ্বলে উঠল একটা আলো। শিরশিরে একটা গলা ভেসে এলো, ওটা রেখে দাও। যা খুঁজতে এসেছো তা খুঁজে আর লাভ নেই।
সেই ইতিহাস গোপন থাকাই ভালো। চকিতে পিছন ঘুরল রুষা, আর যা দেখলো তাতে তার গোটা শরীর ভয়ে পাথর হয়ে গেল। মেঝেতে দাঁড়িয়ে আছে এক মহিলা, পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে চাঁদের মতো বড় লাল টিপ, হাতে ধরা একটা চালা কাঠ, চোখে হিংস্র আগুনের ফুলকি। রুষার চেতন যেন শূন্য এখন, সে বুঝতে পারছে না বাস্তবটা, তাই পাথরের মতো দাঁড়িয়ে রইল মহিলার চোখের দিকে তাকিয়ে। মহিলার চোখের দৃষ্টি আরো হিংস্র হলো। একটা লাঠি ঠোকার মৃদু আওয়াজ, সাথে পুরুষালী একটা কণ্ঠ ভেসে এলো ঘরের কোণ থেকে। কি হলো, শুনতে পেলে না রাঙা বৌদি কি বলছে? ওটা রেখে দাও আর চলে যাও এখান থেকে। রুষা কাঁপা কাঁপা চোখে দেখল একটি বছর 26-এর যুবক দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এসে দাঁড়ালো মহিলার পাশে। তার পরনে ধুতি পাঞ্জাবি, হাতে বাঁশের লাঠি, চোয়াল ভীষণ কঠিন। রুষা বুঝতে পারল না এরা কারা, কিন্তু রাঙা বৌদি কথাটা যেন পাক খেতে লাগলো তার বুকে। হাতে ধরা খাতাটা কি তবে ওই মহিলার দিনলিপি? কিন্তু তা কি করে সম্ভব? সে মহিলা তো বহু দশক আগে। না না না, সব তালগোল পেকে যাচ্ছে। মহিলা হাতে ধরা জ্বলন্ত কাঠটা নিয়ে কয়েক পা এগিয়ে গেল, শিরশিরে গলায় বলল, দেখবে দেখবে পুড়ে মরতে কেমন লাগে, কতটা আনন্দ হয়। এটাই তো জানতে এসেছো, তাই না? এটাই তো জানতে এসেছো। কে কে তুমি? রাঙা বৌদিকে চিনতে পারছো? পারছো না? কোন চেনের কথা বলছো তোমরা? কারা? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারছো না? পারবে, পারবে, ঠিক ঠিক চিনতে পারবে। বলেই হাতে ধরা বাঁশের লাঠিটা দিয়ে সজোরে আঘাত করলো রুষার মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। রুষার শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মেঝেতে। চোখ দুটো যেন আবছা হয়ে এলো এক মুহূর্তে। রুষালি কণ্ঠটা কানে এলো আবারও। বলো, এবার মনে পড়ছে? দেখতে পাচ্ছ কেমন করে অসহায় একটা মেয়ে তাও 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 করে চলছে? রুষা বুঝতে পারল না কোন উন্মাদের বুহে এই মুহূর্তে আটকা পড়েছে সে। পালাবার একটাই উপায়, প্রতি আক্রমণ। টর্চটা শক্ত মুঠোয় ধরল সে। জ্বলন্ত কাঠটা এগিয়ে আসছে ধীর গতিতে তার দিকে। রুষা সব যন্ত্রণা দাঁতে চেপে শরীরটাকে টান টান করে উঠে দাঁড়ালো। মহিলা এগিয়ে গেল আরো একটু, আর রুষা শক্ত মুঠোয় ধরা টর্চটা চালিয়ে দিল মহিলাকে লক্ষ্য করে। এক মুহূর্ত নিস্তব্ধতা, আর একটু পরেই জমিদার মহল কেঁপে উঠল ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদে। শুনছিলেন রাঙা বৌদি গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামী সোমবার। গল্প পাঠে ছিল কৌশিক। অন্যান্য চরিত্রে অনিক শুভদীপ্ত, রুষা অনন্যা, ব্রজনাথ কুন্তল, প্রতাপ নারায়ণ অভিষেক, তিলকনাথ নিহারেন্দু ব্যানার্জি, ইন্দ্র ইন্দ্রনীল ভাদুরী, পুলিশ অফিসার মলয়, ফকির কৌশিক, বিশু বাল্মীকি, নায়েব মশাই ও বিশু সাগরেদ হ্যাপি, যুবক সুযাত্র এবং আশালতার ভূমিকায় কাব্যশ্রী। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা শ্যাডো, প্রযোজনা বিভা পাবলিকেশনস, নির্দেশনা টি
টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।